নমস্কার, দ্য কালচারাল ক্যাপিটালের আর একটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই অনুষ্ঠানের নাম অচেনা তারার খোঁজে। আমার সঙ্গে যিনি বসে আছেন, আমি তারা কিনা জানি না, কোনো বামপন্থী কর্মীকে তারা বললে তারা কতটা স্বচ্ছন্দ বোধ করেন আমি জানি না, কিন্তু আমার সঙ্গে বসে আছেন তিনি একজন বামপন্থী কর্মী, সিপিআইএম কর্মী, নেতা। তিনি খুব জনপ্রিয় নেতা, তিনি মুখ, সেসবের থেকেও বড় কথা তারা বামপন্থীরা যেটা বলতে পছন্দ করেন, সিপিআইএম এর মানুষ যারা বলতে পছন্দ করেন, তারা কর্মী। সঞ্জয় রায় আমার সঙ্গে বসে আছেন, রাসবিহারীর এরিয়া কমিটির মেম্বার। সঞ্জয় দা, আপনাকে স্বাগত। নমস্কার। কেন সঞ্জয় দাকে আজকে আমরা নিয়ে এসেছি তার একটা ছোট্ট ব্যাখ্যা দিই। সঞ্জয় দা এই এখন যা চলছে বিধানসভা ভোটের আবহ, তাতে কোনো প্রার্থী নন, প্রার্থীদের আনারই দস্তুর, কিন্তু আমরা এমন মানুষকে আনতে চাই যে মানুষ তুলনায় সাধারণ মানুষের কাছে অচেনা, কিন্তু তার কাজটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে আছে। সঞ্জয় দা তেমন একজন মানুষ, এবং প্রবল ব্যস্ততার মধ্যে এসছেন। ভোটের প্রস্তুতি চলছে, সঞ্জয় দা প্রবল ব্যস্ততা। হ্যাঁ, ব্যস্ততা সত্যি কথা বলতে আমাদের ব্যস্ততাটা সারা বছর থাকে। ভোটটা একটা ক্যালেন্ডার 4 বছর 5 বছর পরে আসে, কখনো লোকসভা কখনো বিধানসভা। কিন্তু আমরা যারা বামপন্থী সংগঠন করি, আপনি বললেন যে আমি রাসবিহারী 3 হয়তো এরিয়া কমিটি মেম্বার, কিন্তু আমার পরিচয়টা আমি অনেক বেশি দিতে পছন্দ করতাম কয়েক বছর আগে, যতক্ষণ না আমার বয়সে 40 হয়েছিল ততক্ষণ ডিওয়াইএফআই কর্মী। আচ্ছা। এবং এই মুহূর্তে সি2 একজন সদস্য। হ্যাঁ, কারণ সিআই2 সদস্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই অঞ্চলে আমি যে সংগঠনটা দেখি, সিআই2 হকার্স। আচ্ছা। হকার্স ইউনিয়নটা, আমি কলকাতা জেলার একটি খুব সাধারণ একটি সদস্য, কলকাতা জেলা কমিটি। সিপিএম এর সবাই সাধারণ সদস্য, কেউ তো অসাধারণ হয় না। আপনারা তো অসাধারণ বলতে পছন্দ করেন। একদমই অসাধারণ কেউ নয়, তার মধ্যেও কিছু কিছু থাকে যারা সাধারণের থেকে একটু আলাদা, একটু জনপ্রিয়তার থেকেও বড় ব্যাপার হচ্ছে তো অনেকে জনপ্রিয় নয়, কিন্তু তাদের রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক শিক্ষা আমাদের অনেক কিছু শেখায়। সে আমার থেকে ছোট হতে পারে, যেমন আমি নাম ধরেই বলছি, সৃজন আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু ওকে যখন শুনি বা ওকে যখন দেখি বা ওকে যখন মাঠে ময়দানে দেখেছি, শেখার আছে অনেক কিছু। আমার থেকে ছোট হলে ওর থেকে অনেক কিছু শেখা যায়। ও কথা বলা, ওর চিন্তা, কোন একটা বিষয়ের উপরে ওর আলোচনা, যে ওর যে ব্যাপ্তিটা, সেটা আমাদের খুব উদ্বুদ্ধ করে অনেক সময়। এটা একটা বড় ব্যাপার। কিন্তু তার থেকেও যেটা আমাদের কাছে বেশি টানে, সেটা হচ্ছে যখন আমরা সাধারণ মানুষের কাছে যাই সারা বছর। আজ থেকে এখন একটা শুনছেন আপনারা যে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে একটা আবার সেই লকডাউন সিচুয়েশনের কথা হয়তো পরোক্ষভাবে উনি ঘোষণা করছেন। তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা চিন্তা তৈরি হয়, কারণ আমরা কোভিড ওই সময়টা 2020-21 সালটা আমরা কাটিয়ে এসেছি। ওই সময়টা রেড ভলেন্টিয়ার্স বলে একটা গ্রুপ ছিল আমাদের এই অঞ্চলে রেড ভলেন্টিয়ার্স গ্রুপ। আমরা রেড ভলেন্টিয়ার্স হয়ে আমরা কাজ করেছি। রেড ভলেন্টিয়ার্স এই কাজ করার সূত্রে আমরা যখন সাধারণ মানুষের কাছে অ্যাপ্রোচ করেছি, কোনো ঝান্ডা নিয়ে নয়, কিন্তু আবার এই কথাটাও আপনি যদি বলেন যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, রেড ভলেন্টিয়ার্স 100বার ছিল। সেই রাজনৈতিক উদ্দেশ্যটা এটাই ছিল যে রাষ্ট্র আপনাকে এই লকডাউনের দিকে ঠেলে দিয়েছে, এই পরিস্থিতির দিকে রাষ্ট্র আপনাকে ঠেলে দিয়েছে, রাষ্ট্র ব্যর্থ। এই ব্যর্থতার জায়গা থেকে রেড ভলেন্টিয়ার্স আপনাদের পাশে দাঁড়িয়েছে। তো এই যে কথাটা, এই কথাটা একটা রাজনৈতিক স্টেটমেন্ট বলেই আমি মনে করি। আমি মনে করি রাজনৈতিক বলে কিছু হয় না, এটাই আমরা বোঝাতে চাই বা আমরা বুঝেছি। এবং এই আগামী দিনে যে ভোট আসছে, খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তো আসে যে বামপন্থীরা তো এই মুহূর্তে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, কিন্তু ভোটের সংখ্যা তত্ত্বে শূন্য এবং মহাশূন্যের দিকে যাচ্ছে বলেই বিরোধীদের যে কটাক্ষ বলুন বা যাই বলুন। একদম সিপিআইএম। আমি সেই প্রশ্নটাই আপনাকে করছি। আপনি একজন মাঝবয়সী মানুষ, আপনি ব্যবসা করেন, আপনার দিব্যি জীবন চলতো, রাজনীতি করে আপনি খান না, সেই করে আপনার রোজগার হয় না, তাহলে আপনি একটা মানুষ, তো আপনি কিসের জন্য? আপনি নিজেই বলছেন যে আপনি জানেন এটা, যে আপনি কোনো রোমান্টিসিজমে নেই, যে বামপন্থা সাংঘাতিক পৃথিবী বদলে দিয়েছে। তাহলে আপনি কেন আজও সিপিএম পার্টির সাথে যুক্ত, ভোটে খাটছেন এবং সারা বছর ধরে খাটছেন? আপনার কিসের
নেশায় কিসের আশায় করছে? রোমান্টিসিজম একটা আছে, তার একটা বড় কারণ হচ্ছে আমরা যখন ডিওয়াইএফ এর মেম্বারশিপ করি, ওই মেম্বারশিপ যে ফোলিওটা থাকে তার প্রথম যে পয়েন্টটা লেখা থাকে সেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তো এই বিজ্ঞান ভিত্তিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাওয়াটা একটা রোমান্টিসিজম, কারণ আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে পুঁজিবাদ কর্পোরেট দুনিয়া এই পৃথিবীটাকে গ্রাস করে নিয়েছে, সেখানে দাঁড়িয়ে এই লড়াইটা যদি আক্ষরিক অর্থে বলেন ভীষণ কঠিন হয় না, অবাস্তব। মানে সাধারণ মানুষকে যদি এখন প্রশ্ন করা হয় যে আপনি বিজ্ঞান ভিত্তিক সমাজতন্ত্রের কথা বলছেন, তো সেই পরিস্থিতি করতে গেলে যে ধরনের বিপ্লব দরকার, সেই বিপ্লব করার মতো পরিস্থিতিকে আপনারা তৈরি করতে পেরেছেন? তো আমরা বলবো না, আমরা পারিনি এখনো। কিন্তু এই যে রোমান্টিসিজম বা এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা আমাদের বাঁচিয়ে রাখে। আজকে শ্রেণীহীন সমাজ, শোষণ মুক্ত সমাজ, এইটা তো আমাদের একটা মানে স্বপ্ন। সেই ছোটবেলা থেকে যখন রাজনীতিটা শুরু করেছি, তখন এখানে বামপন্থী সরকার ছিল 2011 সাল পর্যন্ত। আমরা কিছু কিছু জিনিস, সত্যি কথা বলতে আমার নিজের অঞ্চল থেকেই আমি বলি, আমি বাইরে গিয়েও বলার কথা বলছি না, যে আমি একটা কলোনি অঞ্চলে বসবাস করতাম। 1977 সালে আমার জন্ম হয়নি, আমার তার আগে যখন 1948 সালে আমার পূর্বপুরুষ, আমার দাদু, আমার ঠাকুমা, তারা যখন বাংলাদেশ থেকে আসেন, আমাদের একটা 120 স্কোয়ার ফিট ঘরে 24 জন মানুষ বসবাস করেছেন। এবং সেটা চলছিল 1977 সাল পর্যন্ত। মানে 48 থেকে 77 সালটা যে লড়াই সংগ্রামটা করে আমাদের আগের প্রজন্ম বেঁচে ছিল, সেই লড়াই সংগ্রামের যে রসদটা, সেই রসদটা আজকে আমাদের বাঁচিয়ে রেখেছে। 1977 সালে বামফ্রন্ট সরকার আসার পরে এই উদ্বাস্তু অঞ্চলগুলোর যে পুনর্বাসন হয়েছিল, এই পুনর্বাসনের ফল আজকে এই উদ্বাস্তু অঞ্চল থেকে আপনি যদি একটু স্বাভাবিকভাবে একটু আপনি যদি দেখেন চারদিকে, এই উদ্বাস্তু অঞ্চল থেকে উঠে এসছে বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষ, যারা সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আমি কোনো রাজনৈতিক নেতার কথা বলছি না, শিল্পী, সাহিত্যিক, সব দিক থেকে। এই যে উৎকর্ষতা, এটা তৈরি হয়েছিল কিন্তু ওই 77 সালে যে উদ্বাস্তুদের নিয়ে আন্দোলন, তার আগের থেকে 1950 সালে তৈরি হয় ইউসিআরসি, সেই ইউসিআরসির আন্দোলন এই উদ্বাস্তুদের নিয়ে। এবং সত্যি কথা বলতে আমরা যেটা সবসময় বলি যে পুনর্বাসন মানে হচ্ছে অর্থনৈতিক পুনর্বাসন। একটা মানুষকে পুনর্বাসন দিয়ে দিলাম, এখান থেকে তুলে নিয়ে গিয়ে নোনাডাঙ্গায় ফেলে দিলাম, বা এখান থেকে তুলে নিয়ে গিয়ে গন্ডগ্রামে ফেলে দিলাম, যেখানে সেই মানুষটার মানে জীবন যাত্রার কোনো মান উন্নয়ন হবে না, সেই জায়গা থেকে যে অর্থনৈতিক পুনর্বাসনের কথা বামফ্রন্ট সরকার ভেবেছিল, সেই অর্থনৈতিক পুনর্বাসনের ফলে আজকে এই যে আমার উল্টো দিকে যোধপুর কলোনি বা এই কার্যনগর কলোনি, পদ্মানগর কলোনি, বিজয়গড় কলোনি, এই যে কলোনিগুলোর যে উন্নতি ঘটেছিল, সেখানে একটা খুব বড় ব্যাপার আমি বলছি আপনাকে জাস্ট একটু ডিটেলসে। সেটা হচ্ছে এই যখন এসছে, ধরুন এক জায়গায় 70টা পরিবার, 70টা ঘর তারা পেয়েছে। কেউ ঘর মিলিটারি ক্যাম্পের মধ্যে পেয়েছে, কেউ হয়তো মিলিটারি ক্যাম্পের বাইরে ছোট করে একটা টিনের চাল দিয়ে হোক, খড়ের দিয়ে হোক, টালি দিয়ে হোক একটা করেছিল। এই 70টা পরিবারের মধ্যে কিন্তু ঘর থাকতো 72টা। এই দুটো ঘর কি থাকতো? একটা থাকতো হচ্ছে প্রাথমিক একটা শিক্ষার জায়গা, কারণ সেই সময় মানুষ বলতো যে এই যে ছিন্নমূল মানুষগুলো, তাকে শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, শিক্ষাটা দরকার। আর আরেকটা থাকতো হচ্ছে সমাজে একটা ক্লাব ঘরের মতো, যেখানে মহিলা থেকে শুরু করে, পুরুষ থেকে শুরু করে, ছেলেরা থেকে শুরু করে এসে রবীন্দ্র নজরুল চর্চা, সুকান্ত চর্চা করতো। যে এই যে সামাজিক উৎকর্ষতার জায়গাটা, এটাই বামপন্থী আন্দোলনের একটা ভিত্তি ছিল। এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে এই কলোনি অঞ্চলগুলো পরবর্তীকালে, তো আমি যেটা বললাম, দেখুন এই অঞ্চলে আপনি দেখবেন বিভিন্ন থিয়েটার গ্রুপ এই কলোনি অঞ্চল থেকে তৈরি হওয়া, বিজয়গড় থেকে শুরু করে এই জায়গা থেকে। থিয়েটার গ্রুপ না, এখান থেকে অনেক আইডিয়াস তৈরি হয়েছে, যেটা থেকে পরে নাটক হয়েছে, থিয়েটার হয়েছে, সিনেমা হয়েছে, সাহিত্য হয়েছে। আমি সবটা মানছি, যে আপনি যেটা বললেন সেটা একটা তাত্ত্বিক ধারণা। আপনি সেই আদর্শে বড় হয়েছেন, আপনি এখন কাজ করছেন সিটুতে এবং হকার্সদের মধ্যে। আপনি তো এই তত্ত্বটা যদি এইভাবে তাদের বোঝান না, আপনি আমায় বলুন যে এই যে বামপন্থার কথা আপনারা বলছেন, এই যে তাত্ত্বিক ধারণার কথা আপনারা বলছেন, আর 11 সালে পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা থেকে ভোটের রাজনীতিতে বামপন্থা চলে গেল মানে বামপন্থা চলে গেল বলছি না, বামফ্রন্ট সরকার চলে গেল। তো এই 11 সালের পর থেকে আপনার এই অঞ্চলে, কলোনি অঞ্চলে, আপনার এই যে
এই যে একটা অর্থনৈতিক উন্নয়নের জায়গা হচ্ছিল বলে আপনার দাবি, সেখান থেকে কি বদলে গেল? যে প্রথম যেটা চেঞ্জ হলো সেটা হচ্ছে ডেমোগ্রাফি। আমাদের এই যে অঞ্চলগুলো যেগুলো আপনার উদ্বাস্তু অঞ্চল, এই উদ্বাস্তু অঞ্চলে ডেমোগ্রাফি চেঞ্জ হলো, বাইরে থেকে মানুষ আসতে শুরু করলো, বিভিন্ন বাড়ি যখন বড় হয় বিভিন্ন বাইরে থেকে মানুষ আসতে শুরু করে, ফলে একটা আপনার কালচারাল যে চেঞ্জ সেটা আসতে শুরু করেছিল, এবং সেটা শুরু করেছিল অনেক আগের থেকে, মানে বাম সরকার থাকার সময় থেকে কালচারাল চেঞ্জটা আসতে শুরু করেছিল। সিগনিফিকেন্টলি বোঝা গেছে সেটা হচ্ছে যে এই কালচারাল ডিটোরিয়েশনটা। আমি যে প্রথম যে কথাটা বলছিলাম যে কালচারাল উৎকর্ষতার জায়গা যেভাবে আস্তে আস্তে কালচারালি উপরে উঠেছিল, এই 10, 11, 12 বছরে কালচারালি নিচে নামলো, তার পেছনে দুটো কারণ আছে, এটা আমার পার্সোনালি মনে হয়। একটা হচ্ছে শিক্ষা। এই অঞ্চলগুলোর আশেপাশে আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন, বড় বড় সরকারি বিদ্যালয় মানে ছিল, যোধপুর বয়েজের মতো স্কুল, যোধপুর গার্লসের মতো স্কুল, এখানে যাদবপুর বিদ্যাপীঠ, যাদবপুর স্কুল। আজকের দিনে দাঁড়িয়ে সরকারি স্কুলগুলো শিক্ষার অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দেবো, নিজে যোধপুর বয়েজের স্টুডেন্ট হয়ে বলছি। এই এর মধ্যে দাঁড়িয়ে যোধপুর বয়েজে আমরা যখন পড়াশোনা করেছি, আমি 2002 সালে 2000 সাল অব্দি মাধ্যমিক পেয়েছি যোধপুর বয়েজ থেকে। সেই সময় যোধপুর বয়েজে বিজ্ঞান চর্চার একটা বিশাল বড় জায়গা ছিল, 3টে ল্যাব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টে ল্যাব, তার আলাদা আলাদা করে তার ল্যাব অ্যাসিস্ট্যান্ট সবকিছু। এই মুহূর্তে দাঁড়িয়ে কদিন আগেও খবর হচ্ছে যোধপুর বয়েজ স্কুলে 3টে ল্যাবের জন্য একটা মাত্র আপনার অশিক্ষক কর্মচারী যিনি ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ করছেন, এবং এই ল্যাবগুলো এই মুহূর্তে কোন রকম বিজ্ঞান চর্চা বা বিজ্ঞান গবেষণার যে জায়গা, যেটা মেন ভিত্তি, এখান থেকে তো স্কুলগুলো থেকে তৈরি হয়ে, সরকারি স্কুলগুলো থেকে তৈরি হয়ে আজকে অন্য আরো উপরের জায়গায় যায় তারা, সেই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। স্কুলের টিচারের মানে গুণগত মান, আমি সংখ্যার দিকে যাচ্ছি না, সংখ্যা তো কমেছে, গুণগত মান কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এটা আমরা সবাই জানি এবং টিভি মিডিয়াতে দেখছি। এর সাথে শিক্ষা দুর্নীতি যুক্ত, আমি নতুন করে বলার কারণ রাখে না, এটা তো একদম কারণ। দ্বিতীয় হচ্ছে অযোগ্য লোকেরা চাকরি পাচ্ছে এবং তারা কাজই করতে পারছে। আমরা শিক্ষা দুর্নীতির ফলে কি হয়েছে, সরকারি স্কুলগুলো অবৈতনিক শিক্ষা, ক্লাস 11-12 অবধি আমরা বছরে 300 টাকা দিয়ে যে ধরনের শিক্ষা পেয়েছি, আজকের দিনে দাঁড়িয়ে একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়েকে পড়াশোনা করাতে গেলে কি পরিমাণ খরচা, এবং বেসরকারি স্কুলের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকারি স্কুলের মান পড়ে যাওয়াতে বেসরকারি স্কুল, এবং বেসরকারি স্কুলের দিকে গিয়ে তাদের শিক্ষার কতটা গুণগত উন্নতি হচ্ছে আমি জানি না, কিন্তু বাবা মায়ের তাদের আর্থিক যে দুর্দশা তৈরি হচ্ছে সেটা আমরা খুব ভালো মতো বুঝতে পারি, আমাদের নিজেদের পরিবার দিয়ে বুঝতে পারি। সেটা বামফ্রন্ট সরকার যদি ক্ষমতায় আসে তাহলে সেগুলো আবার প্রাথমিক। আগে একটা জিনিস হতো জানেন তো, এটা খুব মানে আপনি ছোটবেলায় শুনেছেন হয়তো, যে জ্যোতিবাবু এখানে অবৈতনিক শিক্ষা করছে আর জ্যোতিবাবুর নাতনিরা পড়ে বিদেশে, এরকম একটা কিন্তু আলোচনা। আমি বলছি না, দেখুন সত্যি কথা বলতে বেসরকারি স্কুল সেই সময় ছিল, সাউথ পয়েন্টের মতো স্কুল সেই সময় ছিল, আমাদের বহু নেতা মন্ত্রীর ছেলে কেন আমাদের মানে, কিন্তু মধ্যবিত্ত পরিবারের যারা, আমরা একদম আলোচনাটা করছি জ্যোতি বসু মধ্যবিত্ত পরিবার থেকে ছিলেন না, উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সেন্ট জেভিয়ার্সে পড়ছে, সাউথ পয়েন্টে পড়ছে, এটাই স্বাভাবিক ছিল, কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের সেই মানের শিক্ষা যোধপুর বয়েজ বা যোধপুর গার্লস বা যাদবপুর বিদ্যাপীঠ বা যাদবপুর বয়েজের মতো স্কুলে থেকে আমরা পাচ্ছিলাম, বালিগঞ্জ গভর্নমেন্টের থেকে পাচ্ছিলাম, তীর্থবর্তী স্কুল সেই সময় মানে আমাদের মৃত্যু ইনস্টিটিউশন, এই স্কুলগুলোতে সেই সমমানের কালচারটা ছিল, সমমানের শিক্ষা আমরা পেয়েছি, কিন্তু আমাদের বাবা মাকে সেইভাবে পকেটের দিকে তাকাতে হয়নি। আমার বাবা হয়তো সরকারি চাকরি করতেন, অনেকে বেসরকারি চাকরি করতেন বা অন্যান্য বিভিন্ন কাজের সাথে ছোট ছোট ব্যবসার সাথে যুক্ত, তাদেরকে ছেলে মেয়ের পড়াশোনা একটা লেভেল অব্দি ভাবনা চিন্তা করতে হয়, তারপর তো উচ্চশিক্ষায় জায়গায় গেলে সেটা অন্য ব্যাপার। এটা তো গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান। আজকে কলোনি অঞ্চলগুলোতে তো একটাই 40 বছর মানে 25 থেকে 40 বছরের ছেলে মেয়ে, মানে এদের সংখ্যাটাই তো বেশি। আমরা যা বলি যে ভারতবর্ষ সেদিক থেকে মানে ইউথফুল কান্ট্রি, কেন বলতে হচ্ছে বেকার ভাতা পাচ্ছে, তো আপনি তো বেকার ভাতা পাননি, আপনি যখন বেকার ছিলেন তখন তো বেকার ভাতা, এখন তো বেকার ভাতা পাচ্ছে। ভালো কথা বলতে আমি একদম ঠিক বলেছি, একটা আমার ধরুন আমি আসতে আপনার হাতে পয়সাই ছিল না, 12 বছর এখন তো 1,000 টাকা পাচ্ছে। না না, এখানে একটা ব্যাপার, ধরুন আজ থেকে 12 বছর আগের কথা বলছি, আমার যখন বয়স 30 বছর, আজকে একটা 30 বছরের ছেলে বেকার ভাতার জন্য যাচ্ছে, মাধ্যমিক পাস করে, ন্যূনতম মাধ্যমিক পাস, হয়তো সে সেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, সে বেকার ভাতা লাইনে দাঁড়াচ্ছে। আমার যখন 30 বছর বয়স, সেই সময় আমি
এই কলকাতার বুকে আমি বা তারও আগে মানে 2011-র আগে আমি বিশেষ করে 2006-7 সালের কথা বলছি, যখন আমরা কলেজ পাস করে বেরোলাম, সেই সময়টা আমরা কলকাতার বুকে আমরা দেখছি কগনিজেন্ট, সেই সময়টা আমরা কলকাতার বুকে দেখছি টিসিএস, আমাদের অ্যাক্সেঞ্চার থেকে শুরু করে উইপ্রো থেকে শুরু করে সবচেয়ে বড় ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে সেটা ভাবনার বাইরে আমাদের কলেজগুলোতে যেগুলো হচ্ছে আপনার মানে নর্মাল গ্র্যাজুয়েশনের যে কলেজগুলো, যেমন আশুতোষ কলেজ, আমাদের এখানে হচ্ছে অ্যান্ড্রুজ কলেজ, এখানে হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, এই কলেজগুলোতে ক্যাম্পাসিং হচ্ছে। সেই ক্যাম্পাসিং থেকে চাকরি পাচ্ছে ছেলেমেয়েরা, কগনিজেন্ট আপনার টাটা কনসালটেন্সির মতো জায়গায় চাকরি পাচ্ছে, আজকের দিনে ভাবা যায় না। ফলে ওই ছেলেরা সেই সময় চিন্তাটা ছিল আমার পড়াশোনাটা শেষ হলে আমি বেকার ভাতার লাইনে দাঁড়াবার থেকে বড় কথা হচ্ছে আমি কগনিজেন্টে চাকরিটা পাবো, তো আমি টিসিএস এর চাকরিটা পাবো, তো আপনিও তো করতে পাবো। আপনিও তো চাকরি পাননি, আমি আপনার কথা বলছি না। বামফ্রন্ট জমানায় কি বেকার ছিল না? 100বার বেকার, দেখুন বেকারত্ব এগুলো তো আজকে বামফ্রন্ট জমানা বলে না, আরো আগের থেকে ছিল, অনেক সময় ছিল। এবার বেকার বা বেকারত্বের কতগুলো তো ব্যাপার আছে যে আজকে ধরুন একটা সংখ্যক ছেলে মেয়ে প্রতি বছর 10 লাখ করে ছেলে মাধ্যমিক দেয়, এবং সমপরিমাণ না হলেও প্রায় 7-8 লাখ ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়, তারপরে তারা বিভিন্ন স্ট্রিম থেকে পাশ করে, বিভিন্ন করতে ওই 10 লাখের মধ্যে 7-8 লাখ তো প্রতি বছর বেরোচ্ছে। এবার এই যে কর্মসংস্থানের জায়গাটা তো ধরুন একটা সময় বাড়ানোর চেষ্টা হয়েছে। আজকে আপনি যদি 2000 পরবর্তী সালের থেকে দেখেন, তার আগে 98 সাল, এই যে আপনি একটা কথা বলছিলেন না যে সবচেয়ে বড় হচ্ছে কর্মসংস্থান থেকে স্বচ্ছভাবে নিয়োগ। আজকে 98 সালে এসএসসি বা এগুলো তৈরি করা তো হয়েছিল। আজকে পিএসসি, এসএসসি, মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন, যে পরীক্ষা আমরা দিয়েছি এখন ভাবতে পারবে না ছেলেমেয়েরা যে কলকাতা কর্পোরেশন বা কোনো কর্পোরেশনে চাকরি পেতে গেলে মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে চাকরি, এই যে স্বচ্ছভাবে নিয়োগ, তারপরেও অনেক ছেলে মেয়ে আছে। আমি ধরুন আমি চাকরি করেছি, কার্ড করা হতো মাধ্যমিকের পর, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কার্ড করা হতো, সেই সময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আমি আমার নিজেরও কার্ড ছিল, যাদের কার্ড থাকতো একটা সময়ের পরে তাদেরকে একটা লোন দেওয়া হতো সরকার থেকে, যারা লোনের জন্য এলিজিবল হতো, লোনের জন্য এলিজিবল হতো, যারা 1 লক্ষ টাকা বোধহয় তখন 35,000 থেকে শুরু করে একটা 1 লাখ টাকার মধ্যে তার বিজনেসের হিসেবে উপরে এরকম তো এই যে ব্যাপারটা যে আমি একটা ছেলে বা তার কর্মসংস্থানের ব্যবস্থা করবো, কর্মসংস্থানের ব্যবস্থাটা সেটা হতে পারে পাড়ায় বালি সিমেন্ট ফেলে, তাই সেটাও তো কর্মসংস্থান। আমি খারাপ সেন্সে বলছি না, এই জায়গাটাতেই যাচ্ছিলাম। ধরুন এই বালি সিমেন্ট ফেলার এই যে ব্যবসাটা কিন্তু তৃণমূল এসে তৈরি হয়নি, এটা বামফ্রন্ট আমলে এইসব অঞ্চলগুলোতে ধরুন আমি নিজে দেখেছি 90 দশকের শেষের থেকে একদম মানে 99 সাল থেকে শুরু করে যখন এখানে বাড়িঘর 4 তলা হতে শুরু করলো, ছেলেরা আপনার বিভিন্ন বয়সের ছেলেরা একসাথে সিন্ডিকেট তৈরি করে বালি সিমেন্ট দিচ্ছে, এই করছে, এগুলো করছে। তাহলে কেন আজকে কেন সমালোচনা করছেন আপনারা? 100বার সমালোচনা, একমাত্র মানে সিন্ডিকেটের একমাত্র অর্থ উপার্জনের জায়গা হতে পারে না। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমার স্বপ্ন হচ্ছে আমি একটা চাকরি করব, আমার সেই চাকরিটা ভালো খারাপ কত বড় সেটা আলাদা ব্যাপার, আমার চাকরি পোষালো না, আমার সাথে আমার বসের ঝামেলা হলো বা কোন একটা জায়গায়, সেটা আলাদা ব্যাপার। আমি কিন্তু আমার স্বপ্নটা থাকে আমি চাকরি করব, একটা চাকরি করে আমি একটা মাথা উঁচু করে সম্মানযোগ্য একটা উপার্জন থাকবে, যে উপার্জন দিয়ে আমার পরিবার চলবে, এটা সাথে। এবার এখানেও অনেকে থাকে, যেমন আমি কিন্তু 2013 সাল অবধি চাকরি করেছি। আচ্ছা, চাকরি করার পরে আবার মনে হয়েছে না আমি একটু ব্যবসার দিকে যাবো, এটা আমার ইচ্ছে ছিল। তবে সেখান থেকে আমি ব্যবসায় শিফট করেছি 2013 সালের পরে, বিভিন্ন কারণে আমার ব্যাপার ছিল যে আমি ব্যবসা করবো, এই করবো, তাতে আমার রাজনৈতিক জায়গায় সময় দিতে একটু সুবিধা, এইসব অনেক কিছু ভেবেছি। প্রশ্নটা করছি, এই যে আপনার হচ্ছে, আপনি ব্যবসা করছেন, আপনি শিক্ষিত যুবক, আপনি ঠিক আছে একটা রোমান্টিসিজম তখন করেছেন, আমি জানি এসএফআই আপনি ডিওয়াইফাই থেকে শুরু মীনাক্ষী মুখার্জি ডিওয়াইফাই থেকে শুরু করেছে, এসএফআই করেন। তো আপনি ডিওয়াইফাই থেকে শুরু করেছেন, আপনি এবার রাজনীতিটা করলেন এবং আপনি ব্যবসা করলেন, এবং তারপর আপনি আজকে প্রায় এত বছর হচ্ছেন, আমি জানি না আপনি কাউন্সিলরে কোনোদিন প্রার্থী হয়েছেন কিনা বা আদৌ হতে পারবেন কিনা। হ্যাঁ, প্রতীকুর রহমান যিনি সিপিএম ছেড়ে গেছেন, তিনি বলেছেন একটা ফ্রেমের মধ্যে না থাকলে, ওই ফ্রেমের বাইরে যদি না থাকো তাহলে তোমার সেরকম কোনো নেই, গুরুত্ব দিচ্ছে না। তো আপনি সেই ফ্রেমের মধ্যে আছেন কিনা আমি জানি না। তো আপনি যদি সেই ফ্রেমের মধ্যে না থাকেন, এখনো অব্দি তো নেই,
কারণ সঞ্জয় রায় যদি কাউন্সিল ইলেকশনেও না দাঁড়ায়, তাহলে যদি আপনি সেই ফ্রেমেই না থাকেন, তাহলে আপনি কিসের আশা কিসের স্বপ্ন নিয়ে বামপন্থী রাজনীতিটা করছেন? প্রথম প্রথম কথাটাই যেটা বললাম যে হয়তো বামপন্থীরা শূন্য হয়ে, বামপন্থা তো শূন্য হয়ে যায়নি। এবং সবচেয়ে সত্যি কথা, এই বামপন্থা কথাটা মানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যবহার হয়েছে। রূপ, সৃজন, প্রতিকূল বলুন, মীনাক্ষী মুখার্জি বলুন, এরা সামনে থাকে তো ফেস, কিন্তু সামনে যখন এরা থাকে, সেদিন যখন মইদুল মির্জা মারা গেছিল, মইদুল মির্জার নামটা আজকে আমরা জানতাম। মইদুল মির্জা আমার মতোই একটা ছেলে ছিল, যে বামপন্থী আদর্শে অনুপ্রাণিত হয়ে বামপন্থী যে ভাবনা, আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে
2011 সাল যখন বামপন্থীরা এখান থেকে, ক্ষমতা বলবো না, বাট এখানে সরকার চালাচ্ছিলেন বামপন্থীরা, সেখান থেকে সরে গেলেন। সেই সময়ে যে শাসক দল আসলো তৃণমূল কংগ্রেস, তার জোট সঙ্গী ছিল কংগ্রেস। ব্যাক টু 2016, সেই কংগ্রেস হচ্ছে আমাদের সাথে জোট হলো, CPM এর জোট হলো। এই রাসবিহারী কিন্তু 2016-2021 কংগ্রেসের প্রার্থী ছিল আশুতোষ চট্টোপাধ্যায়, এবং তারপরে হচ্ছে আজকে সিপিআইএম। ফলে আপনি যে প্রশ্নটা করছেন যে সিপিএম এর ব্যাপারে আমরা কংগ্রেসের হয়ে ভোট চাইতে গেছি, যে কংগ্রেস 2011 সাল পর্যন্ত আমাদের, এটাই কতটা চ্যালেঞ্জিং একজন ভীষণ, মানে এই প্রশ্নটা আপনাকে মুখোমুখি হতে হবে। দুটো জিনিস, মেন দুটো জিনিসের চ্যালেঞ্জ আমাদের সামনে। সেটা হচ্ছে দেখুন, আপনি গ্রাউন্ড লেভেলে কাজটা করেন, মানুষ কেন, আমি আমাদের মানে অন্য মানুষের কথা বলছি না, আমাদের কর্মীদের মধ্যে যারা, সবাই তো আর পার্টির মানে পার্টি মেম্বার হয় না, বোঝা না, যারা কর্মী, যারা কর্মী হিসেবে যারা কাজ করেন, সেই কর্মীদের মধ্যে এটা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল, কেন সিপিআইএম এর লিবারেশন। সিপিআইএম এর লিবারেশন কারণ প্রথম একটা ব্যাকগ্রাউন্ড আছেই, আপনারা জানেন বিহারে অল ইন্ডিয়া পার্সপেক্টিভে দীপঙ্কর ভট্টাচার্য এবং যখন সীতারাম ইয়েচুরি ছিলেন আমাদের পার্টির সম্পাদক, সীতারাম ইয়েচুরি ছিলেন, এই একসাথে বাম ঐক্যকে এক জায়গায় করে নিয়ে একটি ধর্মনিরপেক্ষ শক্তি তৈরি করে বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করার যে অঙ্গীকার নিয়েছিল, সেই জায়গা থেকেই কিন্তু আজকে দাঁড়িয়ে সিপিআইএম এর লিবারেশন হোক বা আরো এরকম কিছু বামপন্থী সংগঠন আছে যাদের সাথে আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল, সেই লড়াইটা শুরুটা কিন্তু এখান থেকে নেই, সেই লড়াইটা শুরুটা বহু আগের থেকে, মানে থার্ড পার্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে ফোর্থ পার্টি ইন্টারন্যাশনাল, টটস্কি পন্থীদের সাথে শুরু করে এই লড়াইটা আমাদের কন্টিনিউয়াস চলে আসছে। এবং সেই লড়াইটা কন্টিনিউয়াস চলে আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে গেছিল একটা সময় দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে এরা একদম ভিন্ন মেরুতে অবস্থান করতো। বামপন্থী দল হওয়া সত্ত্বেও আমাদের সিপিআইএম বা সিপিআইএম এর লিবারেশন, এই দুটো ভিন্ন মেরুতে অবস্থান করতো। সেখানে অনেক রকম ব্যাপার আছে, অর্থনৈতিক ব্যাপার আছে, অর্থনৈতিক চিন্তা, তাদের নিজস্ব কিছু ধ্যান ধারণা চিন্তা ভাবনা আমাদের সাথে হয়তো ম্যাচ করছিল না, কিন্তু একটা জায়গায় আমরা এই মুহূর্তে এক জায়গায় এসছি, তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মনে করি এই যে ধর্মীয় মেরুকরণ, এই যে আমাদের যে আজকে এই যে রাজনীতিটা চলছে, দুটো দিকে ভাগ করে দেওয়া, দুটো সমাজের মানুষকে ভাগ করে দেওয়া, এবং সেটা শুধুমাত্র ধর্ম নয়, ধর্ম, জাত, ভাষা, খাওয়া দাওয়া, আপনি মাংস খান আমি মাংস খাই না, উনি মাছ খান আমি মাছ খাই না, উনি এটা খান আমি এটা খাই না, উনি পোশাকে লুঙ্গি পরেন আমার ধুতি পরে, আপনি এই উৎসব করি আমি দাড়ি রাখি ও দাড়ি রাখে না। এই যে ভাগাভাগির জায়গাটা, এই ভাগাভাগির জায়গাটা একমাত্র যদি কেউ শেষ করতে পারে সেটা হচ্ছে বামপন্থী দল। এটা তো আপনি বিজেপির কথা বললেন, কিন্তু তৃণমূল তো এটা করছে না। দুজনের সাথে আপনার লড়াই, এরা তো বলছে বাইনারি, আপনি না থাকতেন তাহলে তো সবাই মধ্যে চলে আসতো। হ্যাঁ, মানে তৃণমূলকে ভোটটা বিজেপির কাছে পড়তো, বিজেপি জিতে যেত, তাই তো বলছে। সত্যি কথা বলতে গেলে তো বাংলার মাটিটা না একটু অন্যরকম। এই আপনি পাশের ছবিটা রয়েছে সত্যজিৎ রায় থেকে শুরু করে বা তার সুকুমার রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ, ব্যাপারটা হচ্ছে যে এই মাটিতে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রামমোহন রায়ের মাটিতে দাঁড়িয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে, শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ, মানে আজকে দাঁড়িয়ে আপনি বিজেপি ম্যানিফেস্টো খুলে দেখুন, আজকে ওরা যে ধরনের কথাগুলো বলছে, এখানে ওরা ক্ষমতায় আসলে এটা করবো সেটা করবো, এই করবো ও চাকরি পাইয়ে দেবো, যেগুলো আজকে উত্তরপ্রদেশ বা বিহার যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলছে, সেখানে কি অবস্থা, মধ্যপ্রদেশে কি অবস্থা, ছত্তিশগড়ে কি অবস্থা, ওরা কি সেই পরিবর্তনটা করতে পেরেছে? আজকে যে পরিবর্তন সব ওরা বলছে গুজরাট করবে, আজকে ওরা পশ্চিমবঙ্গকে গুজরাট বানাবে, তো 100 বার আজকে পশ্চিমবঙ্গ গুজরাট হবে, তাহলে সেক্ষেত্রে আমাকে এগুলোও দেখতে হবে, গুজরাটের স্কুল ছুটের সংখ্যা কত, আমাকে এটাও দেখতে হবে সেখানে মাতৃকালীন অবস্থায় গর্ভবতী মহিলাদের মৃত্যু কত, 1 বছরের মধ্যে সেখানে শিশু, মানে 1 বছর বয়সী শিশুর মৃত্যু কত, সেগুলোকে আমাকে দেখতে হবে। আজকে শুধুমাত্র কিছু গুজরাটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভারতবর্ষটাকে চালাচ্ছে বলে ভারতবর্ষের এই বাংলার মতো জায়গাকে গুজরাট বানিয়ে দিতে হবে, এটা মানাটা আমি কেন, বাংলার আপামর সাধারণ ভোটার মানুষ তারা মেনে নেবে না, এটা তারা বোঝে। ফলে বামপন্থীরা ভোটে না দাঁড়ালে জিতে যেত, বামপন্থীরা কি হবে না হবে সেটা পরের কথা, বাংলার নিজস্ব একটা সংস্কৃতি কৃষ্টি আছে, সেখানে কোনোভাবেই বিজেপি আসতে পারে না, এটা হচ্ছে সত্যি কথা। এবার কেন তৃণমূল, ওই একটা জায়গা, তৃণমূল একটা মেকি ধর্মনিরপেক্ষতার যে মুখোশটা পরে রেখেছে, সেটা তো আপনারা জানেন, যখন ক্ষমতায় আসলো একটা দল, প্রথম যে কাজটা করেছে হচ্ছে ইমাম ভাতা চালু করা।
সংবিধানের জায়গা থেকে এটা কত বড় অন্যায়, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং পরবর্তীকালে আজকে হুমায়ুন কবির ওখানে দাঁড়িয়ে চিৎকার করে বলছে কার্তিক মহারাজের সাথে কি করেছিল 2024 লোকসভা ইলেকশনের সময় মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীকে হারানোর জন্য, সেটা সবাই জানে, সবাই বোঝে। ফলে তৃণমূলকে সামনে রেখে আরএসএস, আমি একদম পরিষ্কার বলি, আমরা একটা কথা বলি, ওই কারখানা একটা, প্রোডাক্ট দুটো, আরএসএস এর কারখানায় দুটো প্রোডাক্ট, তৃণমূল আর বিজেপি। এবং তৃণমূল বিজেপি নয়, সারা ভারতবর্ষে এরকম একাধিক রাজনৈতিক দল আছে, কেউ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে, কেউ একদম তার সামনাসামনি সাম্প্রদায়িক, যারা আরএসএস এর সেই সময় যে এজেন্ডা, তাদের তৈরি সময় থেকে যে এজেন্ডা, সেই এজেন্ডাকে ওরা সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং তাদের সবচেয়ে বড় শত্রু তারা এখনো বলে কমিউনিস্ট। এই যে আপনি এই কথাগুলো বললেন, এটা তো একটা ধর্মনিরপেক্ষতার কথা। পৃথিবীর সব মানুষই, সুস্থ মানুষ চাইবে ধর্মনিরপেক্ষতাটাই হোক, কেউ চাইবে না যে সাম্প্রদায়িকতা, কেউ চাইবে না, কোনো সুস্থ মানুষ। আমি বাকি সেটা বলছিলাম, এটা অন্য প্রশ্ন জিজ্ঞেস করছি। আপনারা দেখছেন, বারবারই আপনাকে বলছি, আপনাকে একজন সিপিএম কর্মীর চোখে আমি দেখছি, এবং মানে আমাদের দর্শকদের দেখাতে চাইছি যে একজন সাধারণ সিপিএম কর্মী কীভাবে ব্যাপারটাকে দেখে। আমরা ছোটবেলা থেকে জানতাম যে সিপিএম, মানে আমি সিপিএম বলছি, সিপিআইএমই বলা উচিত, বলার সুবিধের জন্য আমরা তৃণমূল কংগ্রেস তো বলি না, তৃণমূল করেই বলি, ওইভাবেই জেনারেল। তো বামপন্থীরা বা সিপিআইএম যারা করেন, তারা পায়ে হাত দিয়ে প্রণাম করেন না, তারা পুজো দেন না। এই ভোটের বাজারে দেখছি যে মীনাক্ষী মুখার্জি কোনো একটা যজ্ঞে যাচ্ছেন, সুভাষ চক্রবর্তী এক সময় করেছিলেন, সেই নিয়ে বিতর্ক হয়েছিল। কলতান মন্দিরে তাকে একটা মালা পরিয়ে দেওয়া হলো। এটা কি ভোট বড় বলাই, নাকি সিপিআইএম তার নিজস্ব ভাবনা চিন্তা থেকে একটু মানুষের সাথে, মানে যেহেতু ধর্ম একটা ব্যাপার, মানুষ তো ধর্মের সঙ্গে সম্পৃক্ত, এবার আপনি যদি সেটা না যান, তার মানে আপনি সেখান থেকে দূরে সরছেন। আমি একদম আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি, যে আমার অঞ্চলের যিনি সিপিআইএম বিধায়ক, তিনি পুজোর সময় আসছেন না। আমি রাজনীতি বুঝি না, আমি দেখছি আমার পুজো মণ্ডপে গ্যাদারিংটায় আমার বিধায়ক আসছেন না। আমি কিন্তু রাজনীতি বুঝছি না, আমি কি সিপিআইএম কি কমিউনিজম কিচ্ছু বুঝি না। আমি দেখছি আমার বন্ধুর পাড়ায় আর একজন বিধায়ক বা একজন কাউন্সিলর, তিনি কিন্তু আসছেন, পুজো করছেন, তার মানে ও অনেক কাছে, তিনি আমার কাছের নন। তো আজকেই যে এরা এটার সঙ্গে আবার যুক্ত হচ্ছে, এক হচ্ছে কেন? এটা কি ভোটের জন্যেই, নাকি মানুষের সাথে ওই যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা আনার জন্যে? আপনি একজন কর্মী হিসেবে কীভাবে দেখেন ব্যাপার? ভোটের জন্য আমি একজন সিপিএম কর্মী হিসেবে বলছি, এখানে জানেন, আপনি এই অঞ্চলে খোঁজ নিয়ে দেখতে পারেন, এখানে যে পুজো হয়, আমি দীর্ঘদিন ধরে সেই পুজোর সাথে দুর্গাপুজো, স্বাভাবিক দুর্গাপুজো, কালী পুজো যেগুলো হয়, আমরা যারা ক্লাব সংগঠন করি, সিপিএম কর্মীরা তো ক্লাব সংগঠনের সাথে খুব ভালোভাবে যুক্ত থাকে। আপনি বলবেন ক্লাবগুলি পুজোগুলো করে কলকাতার বুকে 34 বছরে, সেটা সুজিত বসুও করে। হ্যাঁ, সুজিত বসু করে, কিন্তু এই সুজিত বসু যে করে কলকাতার বুকে, 100বার সুজিত বসু কেন, এরকম আরো অনেক আছে। কলকাতার বুকে 34 বছরে ক্লাব সংগঠনগুলোর মাথায় সিপিএম এর নেতারা, সিপিএম এর মানে নেতারা ওইভাবে নেতা হিসাবে নয়, পাড়ার ছেলে হিসাবে ক্লাব সংগঠনগুলো চালিয়েছে, তারা ক্লাবগুলোকে তৈরি করেছে, ক্লাব সংগঠনগুলোকে চালিয়েছে, তারা কিন্তু সেই ক্লাবগুলো থেকে দুর্গাপুজোও করিয়েছে। আপনি এমন কোনো একটা ক্লাব পশ্চিমবঙ্গের বুকে দেখাতে পারবেন না যে ক্লাব সংগঠনের সাথে যুক্ত, হয়তো বেশিরভাগ মেম্বারই সিপিএম, সেখানেও তারা বলেছে না আমরা দুর্গাপুজো করে দেবো না, আপনি কোনো জায়গায় দেখাতে পারবেন না। আমরা নিজেরা দুর্গাপুজোর সাথে খুব ভালোভাবে চাঁদা তুলি করি। হ্যাঁ, হয়তো আপনি বলতে পারেন যে আমার নিজের বামপন্থী, আমার যে চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার একটি মানে আমি ঘুরে ঘুরে যোগ্যতা হয়তো করেন, আমি নিজেকে অ্যাথিস্ট বলি, এইসব থেকে যেমন সেই যাপন করার চেষ্টা করি। কিন্তু এটাও ঠিক, আমার বাড়িতে আমার মা লক্ষ্মী পুজো করে। এমনও হয় আমার মা যখন আমাকে বলে যে এই বৃহস্পতিবারে ফুলটা কিন্তু আমি আনতে পারিনি, তুই নিয়ে আসিস, আমি কিন্তু কখনো আমার মাকে বলি না তুমি পুজোটা করবে না, আমি তোমার বৃহস্পতিবারে ফুল আনতে পারবো না, আমি মানি না। এইটা আমাদের ছোটবেলা থেকে আমাদের যাপনের মধ্যে চলে এসেছে, আমাদের সংস্কৃতির মধ্যে চলে এসেছে। ফলে আজকে দিনে দাঁড়িয়ে যখন কলতার মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে বা গেছে, এটা বলতে ভোট আসলে জনসংযোগ তো একটা ব্যাপার, মানুষের মধ্যে যাওয়া ছড়ে দিচ্ছে, হ্যাঁ মানে এসে করছে। এবার কেউ দেখুন একটা যাপন যখন চলে,
যখন হয়, যেমন ধরুন এই যে আমাদের সেদিন যখন ইলেকশন কমিশনের বাইরে আমাদের সিপিআইএম যে আমাদের দল থেকে আমাদের যে ওখানে অবস্থান বিক্ষোভটা চলছিল, আমরা ডেপুটেশন দিয়েছিলাম এই এসআইআর নিয়ে ইলেকশন কমিশনে, আপনার এই ধর্মতলার আমাদের দালাসি ওখানে, ওইখানে ইফতার করা হচ্ছিল 5টার পরে। এটা একটা অভিযোগ আছে যে এরা ইফতারে যায় কিন্তু এরা পুজোতে যায় না। পুজোতেও যায়, ইফতারেও যায়, ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিটেও যায়, এবং মানে আরো যে রাশিয়ার পার্টি বলে, তো রাশিয়া তো ক্রিসমাস হয়, সেটা তারা যায়। এটাই অভিযোগ যে আপনি ইফতারে যাচ্ছেন, আপনি এতে যাচ্ছেন, কিন্তু আপনারা অভিযোগ তো এইটা যে নাকি আমরা নাকি বামপন্থী দলগুলো নাকি হচ্ছে মুসলিম তোষণ করে। আবার এটাও ঠিক, সারা পৃথিবীতে যে দেশগুলো ইসলামিক কান্ট্রি, মানে ইসলামিক ধর্মের উপর ভিত্তি করে কান্ট্রি, সেই সবকটা দেশে বামপন্থী দলগুলো ব্যান। কেন? কারণ ওই একটাই প্রশ্ন, আমি বারবার যে কথা আমরা বলি, সংখ্যালঘুর তোষণ এই কথাটা নয়, সংখ্যালঘুর পক্ষে লড়াই। আজকে সংখ্যালঘুর পক্ষে লড়াই করতে গেলে যদি এমন কোনো দেশ হয় যে দেশে ইসলামিক কোনো কান্ট্রি, ধরুন সেখানে সংখ্যালঘু বৌদ্ধ, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু, আপনি বাংলাদেশে হিন্দু বলুন বা কোনো দেশে বৌদ্ধিস্ট বলুন, কোনো দেশে যে কোনো ধর্মের সাথে খ্রিস্টান বলুন, বা যদি কোনো জায়গায় সেটা হয়, সেখানে সংখ্যালঘু ধর্মাচরণ করার যে অধিকার, সেই অধিকারের জন্য আমরা লড়াই করব, তার জীবনযাপনের জন্য লড়াই করব, তার জীবিকার জন্য লড়াই করব, এটা ঠিক। কিন্তু এইটা তার মানে যে আমরা সংখ্যাগুরুর বিপক্ষে চলে গেছি। সংখ্যাগুরু যদি আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে সংখ্যাগুরু আমরা যারা, আমিও হিন্দু পরিবার থেকে এসেছি, আমার নিজের রূপটাকে আমি অস্বীকার করতে পারি না, আমার পরিবারটা হিন্দু, উদ্বাস্তু হিন্দু পরিবার। আজকে সংখ্যাগুরু পরিবার থেকে এসে আমি যদি মনে করি যে আমি কোনো সংখ্যালঘুর ধর্মচারণ থেকে শুরু করে তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার আমার অধিকার জন্মে গেছে, সেইটার বিরোধিতা আমরা করি। এবং সেটা যে দেশে থাকবো, আজকে যদি এত একটা কান্ট্রির নাম ধরুন, আমি বলছি ইরান, খামেনি সরকার আসার পরে, আপনিও জানেন ভালো মতো, খামেনি সরকার আসার পরে দীর্ঘদিন ধরে ইরানে কমিউনিস্টদের নিধন চলেছে, এই খামেনি, এবং সেখানে দাঁড়িয়ে বামপন্থীরা খামেনির সাথে লড়াই করেছে। আজকে যখন আমরা দেখছি ইরানের বুকে নারী, শিশু, এদের উপরে বোম ফেলা হচ্ছে, দীর্ঘদিন ধরে বোম ফেলা হচ্ছে, কেন সেটা আমরা জানি, তেলের ভান্ডার এবং পেট্রোডলারের অস্তিত্ব রক্ষা। মেন তো ব্যাপারটা এটা, পেট্রোডলারের অস্তিত্ব রক্ষা, যেভাবে অন্যান্য দেশগুলো এগিয়ে আসছে অর্থনৈতিকভাবে, এবং এই ইন্ডিয়া থেকে শুরু করে ব্রিক্স, এই যে কান্ট্রিগুলো যারা এগিয়ে এসে এই পেট্রোডলারকে চ্যালেঞ্জ করছে, তাদের বিরুদ্ধেই তো আক্রমণটা সেখানে দাঁড়িয়ে। তখন আমরা এই ওখানকার যে মানুষগুলোর উপর অত্যাচার হচ্ছে, সংখ্যাগুরু ক্যাপিটালিস্ট কান্ট্রিরা যখন তাদের উপর লড়াই করছে, আমরা তাদের পক্ষে দাঁড়াচ্ছি, এবং এটাই হয়ে এসছে। আজকে খুব সত্যি কথা, আপনি মানে ইতিহাসটা তো আপনি আরো ভালো জানেন, যেহেতু আপনি সাংবাদিকতা লাইনে রয়েছেন। আজকে এখানে দাঁড়িয়ে ভারতবর্ষের যেখানে সার্বভৌমত্ব রক্ষা করার যে লড়াইগুলো যখনই হয়েছে, বামপন্থী দলগুলো সবসময় আমাদের কেন্দ্রীয় সরকারের যেই থাকুক না কেন তার পাশে দাঁড়িয়েছে। আপনি সেটা 1971 সাল ধরুন, ব্যাংক ন্যাশনালাইজ ধরুন, ইন্দিরা গান্ধীর সময়, বা পরবর্তীকালে যখন এই যে কিছুদিন আগেও পুলওয়ামাতে যখন ঘটনাটা ঘটলো, পুলওয়ামা নিয়ে আপনি বলতে পারবেন না হ্যাঁ কি ব্যর্থতা আছে না আছে, সেগুলো তো একটা আলোচনা সমালোচনা, সেই জায়গাটা। কিন্তু আমরা যখন দেখছি একটা দেশ, সেই দেশের একটা পার্শ্ববর্তী একটা প্রতিবেশী দেশ, সে ক্রস বর্ডার টেরোরিজম করছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সেই ক্রস বর্ডার টেরোরিজম হচ্ছে, সেই ক্রস বর্ডার টেরোরিজমকে ক্ষতি হচ্ছে আমাদের দেশের একটা মানুষের, সাধারণ নাগরিক, এবং সেই ক্রস বর্ডার টেরোরিজমের জন্য তার এফেক্টটা এসে পড়ছে আমাদের দেশের সেই সংখ্যালঘু মানুষ যারা নিজেদের ভারতীয় বলতে গর্ববোধ করে তাদের উপরে। তখন কিন্তু আমরা দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের পাশে থেকেছি। সিপিআইএম এর ডেলিগেশন, কেন্দ্রীয় সরকার যখন বিভিন্ন দেশে সিপিআইএম এর ডেলিগেশন করেছে, জন ব্রিটটা আমাদের কেরালা থেকে আমাদের সাংসদ, উনি গেছেন এই দেশের কথা বলতে। ফলে এই যে একটা যে ত্যাগ করে দেওয়া, যে সংখ্যালঘু তোষণ, মুসলিম অ্যাপিজমেন্ট, হ্যানা ত্যানা, এইসব অনেক কিছুকে বলা হয়, যদি সত্যি করে দেখা হয় সেই সময়, যেই সময় প্রয়োজন মতো, এইখানে যখন আমি আবার প্রথম কথায় চলে আসি, উদ্বাস্তু হিন্দু পরিবারগুলোর জন্য প্রথম যদি কেউ করে থাকে তারা হচ্ছে 1977 সালে বামপন্থী সরকার। একদম উদ্বাস্তু হিন্দু পরিবার। আজকের দিনে দাঁড়িয়ে
এই ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে, টেক্সট বুক থেকে মুছে ফেলা হয়েছে, টেক্সট বুকে এখন বেচারাম মান্না এবং এই উদ্বাস্তু আন্দোলনগুলোকে টেক্সট বুক থেকে বের করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে ইতিহাসটাকে মুছে ফেলার বিরুদ্ধে আমাদের লড়াই। ফলে এই যে লড়াইটা বলছে না, লড়াইটা কিসের কি উদ্বুদ্ধ করে? ইতিহাস যখন আপনার কাছ থেকে চলে যাচ্ছে, ইতিহাসটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, ইতিহাসটাকে বিকৃত করা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আমাদের মনে লড়াইটা আরো কিছুই করছি না, আরো বেশি করে লড়াই করা দরকার। আমরা কি পাচ্ছি, আমরা যেটা পেয়েছি সেটা আমাদের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে লড়াইটা করা দরকার। আমরা বামফ্রন্ট সরকার আসার পরে আপনি যদি বিমান বসে কোনো ইন্টারভিউ দেখেন, যদি বলা হয় যে বামফ্রন্ট সরকার আসার পরে আপনার সবচেয়ে ভালো কাজ কি করেছিলেন, প্রথমটা বলে ভূমি সংস্কার। আজকের দিনে দাঁড়িয়ে সেই ভূমি সংস্কারের যে ফল পশ্চিমবঙ্গের কৃষকরা পেয়েছিল, আপামরে পশ্চিমবঙ্গের যে উন্নতি হয়েছিল, সবকিছু যেটা হয়েছিল ওভারঅল, সেই জায়গা থেকে কিন্তু ভূমি সংস্কারের যে এটা, সেগুলোকে কিন্তু আস্তে আস্তে সেই জমিগুলো কেড়ে নেওয়ার চক্রান্ত নতুন করে শুরু হয়ে গেছে। আপনি একটু গ্রামের দিকে খবর নিয়ে যেতে হবে, আমি নিজে দেখেছি, আমি পুরুলিয়ায় দেখেছি, আমি ঝাড়গ্রামে দেখেছি, সেই জমি আবার সেই পুরনো কায়দায় জমি কেড়ে নেওয়ার যে সিন্ডিকেট, জমি মাফিয়া, তারা আবার সেই কৃষকদের হাত থেকে জমি, তাদেরকে ঋণের জর্জরিত করে দিয়ে তাদের হাতে জমি কেড়ে নেওয়ার এই জিনিস আবার চলছে। ফলে আমাদের আরো বেশি করে আন্দোলন করতে হবে। এই যে আপনি এতগুলো কথা বললেন, আপনার সাথে কথা বলতে বলতে আমার শতরূপের কথা মনে পড়ে যাচ্ছিল। মানে শতরূপ যেভাবে তথ্য দিয়ে বলে, আপনারও কথার মধ্যে সেটা আছে। শতরূপের সাথে আপনার খুব মানে আপনারা কিন্তু একই জায়গায় রাজনীতি করে আপনাদের উঠে আসা। শতরূপের সঙ্গে আপনার মানে কোনো, আমি বলছি আগে যখন শতরূপ, এখন তো শতরূপ মোটামুটি মানে বেশ পরিচিত মুখ, যখন ছাত্র অবস্থায় বা ছাত্র, আপনি করতালের সাথে গল্প জানতে চাইবো যে করতালের সাথে ছাত্র, আগে পরপর জিজ্ঞেস করি, করতালের যে 1 থেকে 10 এক স্কুলে কোনো ঘটনা মনে পড়ে? শুনেছি করতাল খুব শান্ত ছেলে ছিল, করতাল নিজেই বলে করতাল, আমি আমার থেকে বলছি জুনিয়র। ফলে কি হয়, ধরুন মানে ওইভাবে হয়তো করতে পারি, তখন তার করতাল হয়নি। পরবর্তীকালে যখন ধরুন কোনো আলোচনা হয়েছে বা কিছু একটা আলোচনা মনে হয়েছে, তখন হয়তো বলতে পারে ক্লাসের সবচেয়ে ছাত্র, কিন্তু অনেকগুলো ব্যাপার ছিল। আমি জাস্ট একটা এক্সাম্পল, কতটা মনে আছে আমি জানি না। ক্লাস আমি যখন 11-12 পড়ি, ক্লাস 8-এ যাদবপুর হাই স্কুলের একটি বাচ্চা আসতেন, বাচ্চাটি হ্যান্ডিক্যাপ ছিলেন, হাঁটতে পারতেন না। ওর মা বা বাবা এসে, ওর 3 তলায় ক্লাস ছিল, আর আমাদের 11-12 ক্লাসটা হতো একদম গ্রাউন্ড ফ্লোরে। তো আমাদের একটা খুব দায়িত্ব ছিল যে ওকে যখন ওর বাবা মা নিয়ে আসছে, আমরা বন্ধুরা মিলে ওকে উপরে 3 তলায় পৌঁছে দিতাম কোলে করে। এই কলতান বা ওর বন্ধুদের আমরা দেখেছি এই কাজটা করতে। ওরা কি একই ক্লাসের ছিল? না, ওর জুনিয়র ছিল। আচ্ছা, কারণ ওই বাচ্চাটা যতদূর মনে আছে, ও মানে 8-9-এ পড়তো। আমি যখন 11-12, আমি যদি 11, আচ্ছা, বা আমি যখন 11-এ পড়ি, কলতান 10-এ, তো এই কাজগুলো করতো ওই গ্রুপের ছেলেগুলো, তাদের মধ্যে কলতান ছিল। আচ্ছা, আরো 2-3 জন ছিল। ওইভাবে তো একদম এক্স্যাক্টলি 24 বছর আগের কথা, 2000 সাল। আর তখন তো বললাম, তখন কলতান তো কলতান হয়, তখন কলতান 24-25 বছর আগে ওইভাবে। কিন্তু এই যে গ্রুপটা, ওই গ্রুপটাকে আমি চিনতাম, কলতানদের গ্রুপটা, ওরা এই কাজটা করতো। আমরা যেদিন আমরা করছি, কলতান খুব ডাকাবুকো ছিল না, না না না, খুব ডাকাবুকো ছেলে নয়, কিন্তু ওই যে মানুষের পাশে দাঁড়ানোর যে শতরূপ ইচ্ছেটা, শতরূপ, আমি শতরূপ কলেজ লাইফ, আশুতোষ কলেজের সম্বন্ধে আমি আপনাকে আটকাচ্ছি। আপনি উদ্বাস্তু পরিবার, আপনি হচ্ছে মোহনবাগান সাপোর্টার। হ্যাঁ, উদ্বাস্তু বাংলাদেশি পরিবার হয়ে কি করে মোহনবাগান আমি যাই না, মানে হঠাৎ কেন মোহনবাগান? আপনি মানে আপনাকে মোহনবাগানের সঞ্জয় বলে? আমার বাড়ি পুরো মানে ইস্ট বেঙ্গল। তাই তো হওয়া উচিত। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন যারা আপনি উদ্বাস্তু নিজেকে বলছেন, আপনি নিজে বলেছেন আপনি স্পোর্টস, আমি না ছিলেন না, আছে। হ্যাঁ, আর আমি মারাত্মকভাবে মানে আমি মানে পাগল, খেলা পাগল, বিশেষ করে ফুটবল। আচ্ছা, তা আমার কাছে ছোটবেলা থেকে না, আমি ওই মতিনন্দীর গল্প, আমাদের কাছে তো একটা ব্যাপার ছিল, মতিনন্দী গল্প পড়ে অনেকে ব্রাজিল ছিল। মতিনন্দী গল্প পড়ে ব্রাজিল সাপোর্টার, মানে পেলে, ওইসব অপশন ছিল, তো আমার কাছে ছিল চুনি গোস্বামী। আচ্ছা, মানে আমি যখন শুনতাম ওনার ব্যাপারে, একটা ফুটবল খেলেছেন, ক্রিকেট খেলেছেন, ক্রিকেট শুধু খেলেননি, মানে বেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছেন, ইন্ডিয়া এই দলের হয়ে খেলছেন 70 সালে, ওই সময়কার 70 সালে ওয়েস্ট ইন্ডিজের ওই টিমের এগেইনস্টে ইডেন গার্ডেন্সের 2টো ইনিংসে ওরকম ভালো রান করছেন। আবার টেনিসও খেলছেন, হ্যাঁ। তো আমার কাছে মানে চুনি গোস্বামী ছিল হচ্ছে আমার কাছে মানে আমার আইকন টাইপ, একদিকে মারাদোনা, একদিকে চুনি গোস্বামী।
ফলে চুনি মারাদোনা, গোস্বামী। হ্যাঁ চুনি গোস্বামী, এবং শুধু মানে- পড়ে এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে একটা উদ্বাস্তু হিসেবে ব্যাপার আছে। উদ্বাস্তু বাড়িগুলো ছিল না, ধরুন কোন একটা বাড়ি থাকতে হচ্ছে আড্ডার জায়গা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উদ্বাস্তু বাড়িগুলোতে হ্যাঁ। খুব চুনি, আমার নিজের জ্যাঠা আমার বাবার কাছে চুনি গোস্বামী এত শুনতাম, হয়তো উনি মোহনবাগানি ছিলেন, সারা জীবন মোহনবাগানি ছিলেন, আমার বাড়ির সবাই ইস্ট বেঙ্গলের সাপোর্টার। আচ্ছা। আমি যেমন মাজিদ বাস্কারের কথা শুনতাম ছোটবেলা থেকে, মাজিদ বাস্কার, মাজিদের বল মারছে, হ্যাঁ, মাজিদ হ্যাঁ। মাজিদ মাজিদ, মানে মানে মাজিদ হ্যাঁ, বাস্কারের থেকে ভালো প্লেয়ার হতে পারে না। ইভেন পরে যখন আমরা ব্যারেটো এসেছিলাম, আমি যখন বলতাম ব্যারেটো বড় প্লেয়ার, ব্যারেটো আছে। তখন ওরা বলতো না ব্যারেটো কি প্লেয়ার, মাজিদ ব্যারেটো, বাস্কার বড় ব্যারেটোই player। আলোচনাটা আলাদা হয়। দুটো প্রজন্মের মধ্যে। কিন্তু আমি চুনি গোস্বামীকে নিয়ে শুনতাম এবং বই পড়েছি, চুনি গোস্বামী থাকতেন যোধপুর পার্কে, আমি ওনাকে দেখতাম, আচ্ছা। মাঝে মাঝে মানে দেখেছি। খুব মানে খুব খারাপ লাগে 2020 সালে কোভিডের সময় উনি মারা গেলেন। আমরা ওনার মানে মরদেহ দেখতে পাইনি। আমাদের খুব ইচ্ছে ছিল আচ্ছা। যাওয়ার, কিন্তু তখন তো এত রেস্ট্রিকশন ছিল তাও রেড ভলেন্টিয়ার্স তরফ থেকে আমরা গেছিলাম, মানে পরে ওনার বাড়িতে আমরা গেছিলাম সাথে। কিন্তু মানে ওই চুনি গোস্বামী ওইটা একটা ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছিল। সেখান থেকে 1911 সাল সেখান থেকে সিপিএম এ চলে আসে। সিপিএম এর মধ্যে এরকম গন্ডগোল হয় নিজেদের মধ্যে যে কিরকম কলতানের সাথে হয় কলকাতা ইস্ট বেঙ্গল না বাবা শতরূপ সাপোর্টার খুব একটা এইটা খেলাধুলা কলকাতার কিরকম ঝামেলা শুনি বিশাল ঝামেলা। মাঠটাতে গেছিলেন আপনারা এখন মাঠে বলতে মানে আমাদের খেলাধুলা- UEFA ফুটবল টুর্নামেন্টে জানেন তো, হ্যাঁ, মানে খুব হ্যাঁ, বিখ্যাত ফুটবল বিভিন্ন টুর্নামেন্ট জায়গায় হয়, হ্যাঁ। বিভিন্ন জায়গায় আমাদের এখানেও হয়। হ্যাঁ, হ্যাঁ। এবং সেই মানে আমাদের এটা মানে একটা মানে সবাই জানে যে সঞ্জয় আসবে, কলকাতা আসবে, এবং এটা নিয়ে একটা ঝগড়া শুরু হবে। আচ্ছা। ISL তা আপনি একদিন পানিহাটি গেছিলেন না, এখনো যাওয়া হয়নি। এখন এখানে যা কাজ আছে, আপনার এদিকটা কাজ যাওয়া আছে। সম্ভব নয়, কিন্তু ইচ্ছে আছে মানে যে একবার পানিহাটি মানে আমরা কদিন আগেই গেছিলাম, আমাদের ইউসিআরসির রাজ্য সম্মেলন হয়েছিল আচ্ছা। পানিহাটির কাছেই। তো ওখানে আমরা গেছিলাম, ওই অঞ্চলটা আমরা দেখে এসেছি, এবং পানিহাটি অঞ্চলটা আগেও আমি গেছি, পানিহাটি কলেজ ওই আচ্ছা। আশেপাশে, এবং ওখানে আমার ঘোরা এই সাথে। এবং এই অভয়ার ঘটনাটার পরে যখন এইটা চলছে, তখন একবার আমি গেছিলাম ওখানে, আমাদের ওইখানে একটা গ্রুপ থেকে, আমাদের দক্ষিণ কলকাতা ছাত্রদের এই মানে এক্স স্টুডেন্ট হিসেবে একটা এই গ্রুপ আছে, তো আমরা সব গেছিলাম ওই সময় ওখানে। তো ওখানে এই আর কি মানে আর শতরূপের সাথে কোনো ঘটনা, বিশেষ ঘটনা মনে রাখার মতো? শতরূপের সাথে না, শতরূপের সাথে সত্যি কথা বলছি, শতরূপ কলেজে পড়তো সেই সময়টা, ওদের 2 বছর জুনিয়র ছিল, আশুতোষে। আশুতোষে পড়তো, তো আমার থেকে 2-3 বছর জুনিয়র, ফলে সেইভাবে ছিল না। শতরূপের সাথে যেটা আমার সবচেয়ে মানে সিগনিফিকেন্ট মনে হয়, 2011 সালে শতরূপ ভোটে দাঁড়ালো। 10 বার বাচ্চা ছেলে তখন। যাদবপুর থেকে মিছিল হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়িতে শতরূপ, যাদবপুর ইউনিভার্সিটি থেকে মিছিল, গড়িয়া অব্দি মিছিলটা হলো, প্রচুর মানুষ। কিন্তু তার ফলাফল আমরা হয়তো ভোটে পাইনি, যা হয়েছিল সেই সময় সেটা তো নতুন করে বলার কিছু না, ছেলে। তো একটা ছেলেকে দেখেছিলাম, যে ছেলেটা মানে খুব যে উচ্চমানের বক্তা সেটা নয়, কিন্তু সেই ছেলেটার উপস্থিত বুদ্ধি, কথা বলা, তর্ক করা, এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিল। সবচেয়ে বড় ব্যাপার একটা বলছি, শতরূপের একটা ব্যাপার, সেটা হচ্ছে শতরূপ ধরুন আমরা 4-5 কোনো জায়গায় আড্ডা মারার কথা, আমি আড্ডার কথাই জিজ্ঞেস আড্ডা করছি। মারতাম। এবার ধরুন আমাদের যেতে একটু দেরি হচ্ছে, শতরূপ আগে পৌঁছে গেছে ওখানে। শতরূপ, আমি গিয়ে দেখছি শতরূপ ব্যাগ থেকে একটা ছোট বই বের করে পড়ছে। আচ্ছা। ধরুন ও একটা মিডিয়া এসে যাবে, হাউজিং এর কথা বলতে, মানে ওই যেগুলো ডিবেট গুলোতে যায়, এগুলো খুব জানার আগ্রহ, কারণ এই শতরূপ ঘোষে কি এত তথ্য একদম ঠোঁটের গোড়ায় থাকে, ডিবেট গুলোতে এটা আমারও জানার ইচ্ছে যে মানে কিভাবে বলে। আপনি দেখবেন আমাদের পার্টি এনবিএ থেকে, আমাদের তো এই ন্যাশনাল বুক এজেন্সি এনবিএ থেকে বিভিন্ন বিষয়ের উপর আমাদের ছোট ছোট প্যাম্পলেট টাইপের বই, বিভিন্ন বিষয়ের উপর আপনি মানে মার্ক্সীয় অর্থনীতি থেকে শুরু করে তেভাগা আন্দোলন থেকে শুরু করে সবকিছু পাবেন। এইগুলো পড়ে, এবং আমি নিজে দেখেছি ও মানে ধরুন কোনো একটা মানে বন্ধু বান্ধবের আড্ডার জায়গা, মানে যেখানে এই হয়তো 8 ঘন্টা পরেই আরো 10-12 জন বন্ধু বান্ধব আসবে, হুল্লোড় করে আড্ডা হবে, সবকিছু একদম আড্ডা। কিন্তু ওই ধরুন ওই যে আসার আগে, ও হয়তো আগে পৌঁছে গেছে, ওইটুকু সময় ও বইটা নিয়ে পড়ছে। হয়তো রিল দেখতে পারতো, দেখে না বলছি না, সবাই দেখে, ফোন করে ও বইটা পড়ছে, যেটা আমাকে এখানে খুব মানে আজকের দিনে দাঁড়িয়ে খুব অন্যরকম লেগেছিল। ইনফ্যাক্ট ওকে জিজ্ঞেস করবেন, ওর ব্যাগের মধ্যে ছোট ছোট প্যাম্পলেট বইগুলো থাকে, মানে যে অনেকে বলে না যে আমাদের একজনের ব্যাপারে খুব বলা হয়, তার নাম হচ্ছে আমাদের গোবিন্দের মাথাটা কম্পিউটারের মতো। আমাদের এখন যিনি সিপিএম আমাদের সম্পাদক এম এ বেবি কমরেড, উনি যখন এসেছিলেন প্রথম ওনার প্রমোদ দাশগুপ্ত ভবনের সাথে, তখন রবীন্দ্রের কথা বলছিলেন যে রবীন্দ্র মানে কম্পিউটার। তো
আমাদের এখানে প্রচুর সরকারের বাড়ি আমরা রবীন্দ্রকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ আমার মনে থাকে। এবং রবীন্দ্র শুধু মনে থাকে না, রবীন্দ্র আমাদের বলেছিলেন যে আমি শুধু মনে থাকে না, আমি নোটও রাখি, এবং সব মনে রাখা সম্ভব নয়। সব মনে রাখা সম্ভব নয়। এবং এই যে জিনিসগুলো সতেরোর মধ্যে এই জিনিসটা আছে, মানে বামপন্থী রাজনীতি করতে গেলে বা সামনে থেকে খানিকটা পড়াশোনা তো করতে হয়, যেটা বলছি না অন্য রাজনীতি হয় না। সব এই যে আপনি যেগুলো বললেন, আপনার তো এই পড়াশোনা থেকেই একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কি মনে হয়, আমি রাসবিহারী কেন্দ্র বলছি না, একজন বামপন্থী কর্মী হিসেবে ভোটের মতো করেই জিজ্ঞেস করি যে শূন্যের গেরো কাটবে, আর যদি না হয় তাহলে 4 মে রেজাল্ট বেরোবে, 5 মে থেকে সঞ্জয় রায় আবার কি করবে? 4 মে রেজাল্ট বেরোনো, আজকে আপনার 28 তারিখ, 28শে মার্চ আজকে। এরপর এখান থেকে 4 মে অনেকটাই মানে কি যখন সময় বিশেষ করে কাজ সময় চলে যাবে আমাদের। আমরা জানি প্রার্থী আসবে, দেয়াল লেখা হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। আমাদের কাজটা না শুধুমাত্র 4 মের জন্য নয়। আমাদের যখন আলোচনাটা হয়, আমরা সবসময় যেটা ভাবি যে আজকে আমি দেয়াল লিখছি, কালকে যখন হয়তো 2000 এই বছরই মনে হয় শেষের দিকে হয়তো কাউন্সিল ইলেকশন হতে পারে, সেই সময় দাঁড়িয়ে কলকাতা পুরসভার সেই সময় দাঁড়িয়ে আমার অঞ্চল থেকে আরও নতুন 4-5টা ছেলে মেয়ে আমার পাশে দাঁড়াচ্ছে কিনা এসে, এইটা আমার কাছে অনেক বেশি। এবং সেই সাংগঠনিক জায়গাটা তৈরি করার মেন জায়গা হচ্ছে বামপন্থীদের কাছে ভোট। এই ভোটটা শূন্যর গেরো কাটবে, এটা আমরা বিশ্বাস করি। মানে অন্যবারের থেকে অনেক বেশি সারা পাচ্ছি। এবং সবচেয়ে বড় আবার যেটা কথাটা আমি বারবার করে বলছি যে এই যে ভোট রাজনীতি ব্যাপারটা, তো আজকে এই যেদিন থেকে ভোটের দিন ঘোষণা হলো সেদিন থেকে নয়, আমাদের সারা বছর কাজটা করতে হয়। মানে জানি অঞ্চলে যারা থাকে তারা জানে সারা বছর এসআইআর বলে আমরা রাস্তায় থাকি না, আমরা সারা বছর রাস্তায় থাকি বিভিন্ন কারণে। এবং এটা নিয়ে অনেক কথাও শুনতে হয়। সারা বছর রোববার করে আমাদের একটা কাজ হচ্ছে, রোববারই সকালবেলা 8:30টার সময় উঠে আমরা পার্টি কমপ্লিটটা গণশক্তি পেপার দিই বাড়ি বাড়ি। সারা অন্যান্য সপ্তাহে অন্যান্য দিন জিজ্ঞেস করি, ভুলে যাবো। এমনও শোনা যাচ্ছে যে সিপিআইএম এর কর্মীরা গিয়ে বলছে ভোটের জন্য আমাদের অনেক কাজকর্ম আছে, বাড়ি বাড়ি আগে 1 টাকা করে কৌটো নাড়িয়ে টাকা তোলা হতো, এখন 100 টাকা চা হচ্ছে। অন্য পার্টি টাকা দিচ্ছে ভোটারকে, আর আপনি টাকা নিচ্ছেন, তো আপনি কি করে ভোট পাবেন? সত্যি কথা বলতে দেখুন, এই একটা ব্যাপার না, আমরা অন্য পার্টি দিচ্ছে, আমরা চাইছি, এই যে মানুষ আমি ব্যাখ্যাটা এটাই যে ধরুন আমরা মানুষের থেকে তো 1 টাকা 10 টাকার কুপন হয় আমাদের, 5 টাকার কুপন হয় আমাদের। আমরা বলতেই পারি যে 5 টাকা 10 টাকা নিয়ে করবেটা কি তোমরা চাও। এই সিজনের একটা আপনি শুনেছেন তো, কদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিল, যখন ভোটে দাঁড়িয়েছিল ওকে একজন বলেছিল যে কি তোমার ল্যাজ অনেক মোটা হয়ে গেছে, তুমি ভোটে দাঁড়িয়েছো, তোমার টাকা পয়সা লাগবে না বলে ওকে এক জায়গায় ডেকেছে। ওকে এক জায়গায় ডাকার পরে সৃজন যখন গেছে ওখানে, সৃজনকে বলছে তোকেও টাকা লাগবে, তো সৃজন একটা অ্যামাউন্ট বলেছে। ভদ্রলোক প্রথম কথাই বলেছে এই জন্য তোমাদের কিছু হবে না। ওই তৃণমূলের লোকটা যখন এসেছিল ক্যান্ডিডেট, তাকে যখন বললাম তুমি যে টাকা চেয়েছো, তারপর আর 3টে শূন্য বাড়িয়ে ও টাকাটা চেয়েছিল। মানুষ ডেকে দেয় পয়সা আমাদের। আমরা যদি কোনো মাসে আমরা ডিসি কালেকশন করে, আপনারা জানেন কালেকশন হয়, আমি যদি কোনো মাসে কারোর থেকে যদি না নিতে যাই, সেই লোকটা আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে কি হলো এই মাসে তোমরা ডিসি জমা দেবে না, আজকে তো মাসে 28 তারিখ হয়ে গেল, আমার থেকে টাকাটা নিও না। তো এইরকম লোকও যেমন আছে, আবার এটাও ঠিক যে কিছু কিছু মানুষ আছে যারা বামপন্থীদের এই ভরসাটুকু করে যে এদের হাতে আমরা টাকাটা যে দিচ্ছি নষ্ট হবে, এই টাকাটা নিয়ে ও এখান থেকে সোজা সাউথ সিটি গিয়ে KFC-তে গিয়ে চিকেন খেয়ে নেবে, বা এখানে আসলানে গিয়ে মানে মাটন বিরিয়ানি খাবে না। এই ভরসাটা মানুষের আছে আমাদের উপরে, ফলে মানুষ আমাদের টাকা দেয়, ভরসা করেই দেয়। এবং এটাও সত্যি, মানুষকে আমরা কি দিতে পারি, এটা তো প্রশ্নটা সবার আগে আসে যে ওরা তো এইটা দিচ্ছে ওইটা দিচ্ছে। মানুষকে আমরা এই ভরসার জায়গাটা দিতে পারি, এই স্বপ্নর জায়গাটা দিতে পারি যে সব খারাপ। ওই কালকে আমরা প্রার্থী নিয়ে ঘুরছিলাম, আমরা লেক এরিয়াতে প্রার্থী নিয়ে ঘোরা হচ্ছিল, তো একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক অঞ্চলের, সে বলছে তোমরা এখানে ঘুরছো আবার, সেই তো তোমাদের রেজাল্ট খারাপ হবে। তো পাশের থেকে আরেকজন ভদ্রলোক বললেন আরে তাও তো এই দলটা আজও লড়াইটা করে যাচ্ছে, অন্য কোনো দল হলে তো এই রেজাল্টটা পেলে সেই দলটা উঠে যেত। এই যে স্বপ্নটা, এই দলটা আছে, লাল ঝান্ডাটা আছে, লাল ঝান্ডার ছেলেগুলো আপনার বাড়িতে আসে, আপনি ভরসা করে কিছু একটা কথা বাড়ির আপনার কোনো একটা প্রয়োজন,
আপনার ব্যাংকের কোনো ব্যাপার দরকার, আমি খুব অনেস্টলি বলছি, এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বলছি, অঞ্চলের বয়স্ক মানুষরা ব্যাংকের কোনো দরকার হলে, ধরো পাড়ার একটা ছেলে চোখে দেখতে পাচ্ছি না, কমছে, সে তো কমছে, সেটা স্বাভাবিক নিয়মে। দেখুন কর্মীর সংখ্যা ব্যাপারটা, আমরা আগে যেমন মেম্বারশিপ, পার্টি মেম্বারশিপ, এটা আপনারা জানেন, পার্টি মেম্বারশিপ আগে যেভাবে দেওয়া হতো, এখন অনেক সেই জায়গায় আমাদের রেস্ট্রিকশন আছে, অনেক কিছু দেখা হয়, অনেক ক্রাইটেরিয়া ম্যাচ করে তারপর পার্টি মেম্বারশিপ দেওয়া হয়। কিন্তু এই আমি যে কথাটা বলছি, যে একটা ছেলেকে ভরসা করে, বাবা আমার ব্যাংকে এটা একটু দেখে দিও তো, যে বামপন্থী ছেলেদের উপর অনেক বেশি ভরসা করে, সেই কারণের জন্য আপনি যে কোনো অঞ্চলে চলে যান, পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চলে চলে যান, দেখবেন প্রতিটা পাড়াতে একটা বামপন্থী ছেলে আছে, যে ছেলেটা প্রতিটা বাড়ির বিভিন্ন রকম ওই মানে ইটবাড়িটা পাঠাতে হবে সেটার জন্য নয়, সে হয়তো সেও সেই কাজটাও করতে পারে, সেটাকে ছোট করছি না, সেই কাজটাও হয়তো সে করতে পারে, কিন্তু তারপরও তার উপর ভরসা করে মানুষ অনেকগুলো কথা বলতে পারে, তার কাছে সাহায্য চাইতে পারে, এই জায়গাটা আমাদের আছে। এবং এই আমাদের এটা ভরসা এটাই যে আমরা যে স্বপ্নটা দেখছি, আবারও বলছি, সেই তাত্ত্বিক কথা হয়ে যায়, যে ওই বিজ্ঞান ভিত্তিক সমাজতন্ত্রের যে স্বপ্নটা আমরা দেখি, হয়তো বলতে পারেন এখানে দাঁড়িয়ে কি বলছো, ওই যুবসাথী ছেলে বিজ্ঞান ভিত্তিক সমাজতন্ত্র নিয়ে ভাবনা চিন্তা করবে না, বিজ্ঞান ভিত্তিক সমাজতন্ত্র নিয়ে চিন্তা ভাবনা করবে না। কিন্তু ওই বহু বছর আগে মানে সুইজারল্যান্ডে যখন দাভোসে যখন একটা হচ্ছিল, সম্মেলন হচ্ছিল, তখন একটা স্লোগান উঠেছে, উই আর 99%। এই উই আর 99%, এই শ্রমজীবী মানুষ, এরা আমাদের, এদের জন্য লড়াইটা, এবং এই লড়াইটা এই শ্রমজীবী মানুষদের পাশে বামপন্থীরা করবে। আশা রাখি এই 99%ই এক সময় সমাজকে এগোবে, ওই 1% নয়, যে 1% এখন পুরো সারা পৃথিবীর সম্পদ সব কিছু ক্রোপ করে বসে আছে, তারা নয়, আমরাই লড়াইটা করবো, ওই 99% মানুষের জন্যই করবো, 99% মানুষের জয় হবে, এই স্বপ্নটা সার্থক হবে, এইটুকু দেখি। হয়তো আমি থাকবো না, ওই বললাম হয়তো মৈত্রী মিত্রের জায়গায় আমিও যেতে পারতাম, হয়তো অন্য কেউ থাকবে, তারা করবে, কিন্তু আন্দোলন হবে। বামপন্থী লাল রংটা ফিকে করে দেওয়া কোনোদিন কেউ পারেনি। 2-4টে ভোট কমবে, 2-4টে ভোট যাবে, 5টা ভোট যাবে, 34 বছর বামপন্থীরা মানে সরকার চালাবে, এটাও কেউ সেদিন ভাবেনি। 70-এর দশকে ভাবে যে 34টা বছর শাসন মানে একটা জায়গায় থাকবে, কেরালার মতো জায়গায় এত চারদিক থেকে প্রেশার, তারপরও কেরালার মতো জায়গায়, আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় যান, বিভিন্ন স্টেটগুলোতে এই মুহূর্তে, মহারাষ্ট্রে বিভিন্ন যেভাবে আন্দোলন হচ্ছে, নাসিক থেকে শুরু করে ওই যে বেল্টটায় কৃষকদের যে আন্দোলন, সেই আন্দোলন আজকে পর্যন্ত কিছু নেই। যে আলু চাষিদের অবস্থা দেখছেন তো, কারা দাঁড়াবে তাদের পাশে? বামপন্থীরা দাঁড়াবে। ফলে রসদ আছে, বামপন্থীদের আন্দোলন করার প্রচুর রসদ আছে। কর্মী সংখ্যা আস্তে আস্তে কমে, যেটা হয়তো সব জায়গায় পৌঁছাতে পারছি না, কিন্তু চেষ্টা করছি। আবার কিছু জায়গায় তো হয়তো মানে যেহেতু যুব একদম মানে ইয়াং জেনারেশন কিছুটা বেড়েছেও আবার, মানে একদিক থেকে অনেকটা, মানে 11 সালের পরে যে আপনি যাদের নাম বললেন, শতরূপ হয়তো নয়, কিন্তু সৃজন, কলতান, এদের দীপশিতা একটা কোড আমার খুব ভালো লাগে, যে এই বাজারে কেউ সিপিএম করে, আমরা তো করি, তো যাই হোক এরাও আসছে, এটাও একটা পজিটিভ। আমি একটা ছেলের নাম হচ্ছে প্রণয় কাজী, হ্যাঁ কোচবিহারের ছেলে, বাচ্চা ছেলে, কদিন আগে আমাদের এখানে কলকাতা জেলার এখানে আপনাদের ডিওয়াইফাই অফিসে থাকে, হ্যাঁ আমাদের দীনেশ মজুমদার ভবনে, ওখানে ওকে দীনেশ মজুমদার ভবনে আমি ওকে দেখেছি, এবং আমাদের ভোটে দাঁড়িয়েছে ও এখন তো ইসের দায়িত্বে আছে, দায়িত্বে আমাদের লর্ডসের মোড় অঞ্চলে আমাদের ছাত্রদের কলকাতা জেলা কনভেনশন হয়েছিল আমাদের সূর্য সেন ভবনে, তার প্রকাশ্য সমাবেশটা ওখানে এসেছিল, প্রণয় কাজী এসেছিল, লোকে দীপশিতাকে শুনতে, দীপশিতা প্রণয় কাজী দুজন বক্তা ছিল, লোকে দীপশিতা শুনেছে, প্রণয় কাজী শোনার পরে অঞ্চলের প্রচুর মানুষ আমাকে ফোন করে বলেছে, এই ছেলেটাকে তোরা একটু যত্ন করে রাখিস বাবা, অসম্ভব ভালো কাজ করছে, পুরো নর্থ বেঙ্গল জুড়ে যেভাবে কাজ করছে ছেলেটা। এরকম প্রচুর ছেলে বিভিন্ন জায়গায় হয়তো নাম জানি না, এরকম প্রচুর ছেলে বিভিন্ন জায়গায় কাজ করছে, যাদের নাম জানি না, যাদের ধাম জানি না, কিন্তু তারা কাজ করছে, মানুষের সাথে করছে, মানুষের পাশে থেকে করছে। আশা করা যায় মানে বামপন্থার তো মানে পুনর্জন্ম বলবো না, বামপন্থা রয়েছে, কিন্তু সেটা সেই পুরনো আঙ্গিকে ফিরে আসতে যে সময়টুকু লাগে, ধৈর্য ধরতে হবে। কারণ শুধুমাত্র আবারও বললাম, কাল থেকে যদি মীনাক্ষী মুখার্জি ব্রাহ্মণ এই পরিচয় দিয়ে ভোট চাইতে যেত, তো মীনাক্ষী মুখার্জি আগের বাড়ি আরও আগের ভোটে জিতে যেত। শতরূপ ঘোষ, আমি ব্রাহ্মণ কায়স্থ, এই আমি ঘোষ, এইসব আছে যা সব বলে ভোট চাইতে যেত, আগে ভোট চাইতে, আমি মেহনতি মানুষের রিপ্রেজেন্টেটিভ এটা বলে ভোট চাইতে যাচ্ছে, হয়তো মানুষের সাথে কানেক্ট
করছে সেই জায়গাটা আস্তে আস্তে, এবং সেইটা যত এই পরিস্থিতি, এই যে দুর্নীতি, চুরি, দুর্নীতি, এতে মানুষের পিঠ যত ঠেকবে, মেহনতি মানুষের সাথে বামপন্থীদের কানেকশন তত বাড়বে, ফলে ভোট বাক্সে তার প্রভাব পড়বে, এটা আমরা বিশ্বাস করে প্রতিদিন ঘুম থেকে উঠি, প্রতিদিন লড়াই করি, প্রতিদিন কাজের ফাঁকে কাজ ফেলে, মানে নিজের কাজ ফেলে সবকিছু ফেলে এসে আমরা রাজনীতিটা করি, এই একটাই কারণে। দেখা যাক, তারপর তো ভবিষ্যৎ বলবে। আপনিও আছেন, আমিও আছি। এই যে স্বপ্নের কথা আপনারা শুনলেন, এই বিশ্বাসের কথা আপনারা শুনলেন, তো আমরা ঠিক এই জায়গা থেকেই আমাদের পডকাস্টটা করি। যেমন মানুষই সঞ্জয় দা এতক্ষণ আমরা কথা বললেন, আপনারা শুনলেন পুরোটা, আমিও শুনলাম, এবং একটা জায়গায় মুগ্ধ হলাম যে বারবার বলছি যে উনি ভোটে দাঁড়াবেন না। কি ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ, রাজনৈতিক অ্যাম্বিশন কি ওনার, সেটা আমি জিজ্ঞেসও করিনি, উনিও বলেননি, এটা নিয়ে আলোচনাই নয়। কিন্তু এই যে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠা একটা বিশ্বাসকে আঁকড়ে ধরে, এইটাই একজন রাজনৈতিক কর্মী, একজন বামপন্থী কর্মীর স্বপ্ন, আদর্শ। এইরকম একজন মানুষ, তাকে আমরা সামনে আনতে চেয়েছিলাম। তো এটা এমন নয় যে বামপন্থী, আমরা যে কোনো রাজনৈতিক দল, যে কোনো ক্ষেত্রের মানুষকেই এমনই আনতে চাই যার কাজটা, তিনি সাধারণ হলেও তিনি অসাধারণ, যিনি অচেনা তারা, উনি বামপন্থী, উনি না মানতে পারেন তারকা কথাটায়, স্টার কথাটায় ওনার রিজলিউশন থাকতে পারে, আমাদের তো নেই। আমাদের কাছে আজকে উনিই তারা। তো আমাদের এই পডকাস্ট আপনাদের কেমন লাগলো, সঞ্জয় রায়ের বক্তব্য কেমন লাগলো, আপনারা আমাদের কমেন্ট করে জানান আমাদের দ্য কালচারাল ক্যাপিটালের এই ইউটিউব চ্যানেলে। আর বাকি আপনাদের যা সাজেশান দেওয়ার, যেরকম আপনারা দেন তেমনই দেবেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আবার আমরা আসবো আমাদের নির্দিষ্ট সময় একটা বিশেষ এরকম একজন কোনো অচেনা তারাকে নিয়ে। নমস্কার, ধন্যবাদ।